দর্শক দেখছেন এটিএন নিউজ। বিরতির পর আবার আহ্বান জানাচ্ছি আমি প্রণব সাহা অপু। এই মুহূর্তে আমার সময় হলো নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের। সকাল থেকে যারা এটি নিউজ দেখছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে যে কথা বলেছেন সংবাদ সম্মেলন, সেটি নানাভাবেই আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। এ পর্যায়ে আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত হবেন, তারা সেটির বিশ্লেষণ করবেন। পরিচয় করে দিতে চাইব অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যারকে আমরা সবাই চিনি, নানাভাবে আমরা তার কাছ থেকে নানান বিশ্লেষণ শুনে থাকি। অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার, সাবেক উপ উপাচার্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং তিনি গণতন্ত্রী পার্টির একজন নেতা, আমরা সবাই জানি, প্রেসিডিয়াম সদস্য। আর আমাদের সঙ্গে একজন তরুণ রাজনীতিবিদ পঙ্কজ কুমার দেবনাথ এমপি রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো। শুরুতেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে সংবাদ সম্মেলনে যে বিএনপি সম্পর্কে, যে কোন আশার আলোয় বিএনপি ভোট পাবে বা কেন তাদেরকে ভোট দিবে, সেটাও আমরা একটু জানতে চাই, সেটাও আমরা একটু গবেষণা করতে চাই। কারণ তার দলের যারা শীর্ষে রয়েছেন, একজন 21শে আগস্ট গ্রেনেড হত্যা মামলার আসামি, আর আরেকজন হচ্ছে এতিমের অর্থ আত্মসাৎ করার মামলার আসামি। তো এই বিষয়গুলো ভাবতে হবে, এবং সেগুলো আমরা একটু দেখে মিজান স্যারকে দিয়ে শুরু করব। যে কারা, কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশার আলো দেখে ওদের বিএনপিকে বা অন্যদেরকে ভোট দেবে, সেটা আমাকে একটু বলেন, শুনি, একটু জেনে রাখি। আর আমরা কিছু করলাম কি না দেশের জন্য, এতটুকুও কিছু করতে পেরেছি কি না, সেটাও একটু তুলনা করেন। একটা দল কিভাবে জিতবে, তার নেতৃত্ব কোথায়? একজন এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি, আর একজন 21শে আগস্ট গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা সহ অগ্নিসন্ত্রাস, নানা ধরনের কর্মকাণ্ডের ফলে দেশান্তরী। সে তো তারা তো ইলেকশনও করতে পারবে না। আমরা দেখছিলাম, মিজান স্যার আপনাকে দিয়ে শুরু করব, যে আসলে এ কারণেই নির্বাচন ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে সেই রাজনৈতিক দলগুলোর মূল উদ্দেশ্য, মূল টার্গেট। মিজান স্যার কি যুক্ত করবেন? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আসলে যথার্থই বলেছেন যে আসলে নেতৃত্বের যদি সংকট থাকে, অর্থাৎ আমরা গত যে নির্বাচনটি দেখলাম, সেখানে কিন্তু একটা জোট গঠন করেছিল বিএনপি এবং তার সাথে আরো 19টা 20টা দল মিলে। তো সেখানেও এই প্রশ্নটি এসেছিল যে এই জোটটি যদি নির্বাচিত হয়, তাহলে এটার প্রধানমন্ত্রী কে হবে? কারণ এই জোটের যিনি নেত্রী, তিনি পরবর্তী পর্যায়ে, উনি তো সাদাপ্রাপ্ত, তখন বিচারাধীন ছিলেন কিনা না, সাদাপ্রাপ্ত অলরেডি হয়ে গেছেন। আর ওনার যে দ্বিতীয় যে নেতা, তিনিও গ্রেনেড হামলার সেখানেও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তো এখন এই বিষয়গুলো মীমাংসা যদি তারা আইনগতভাবে করতে পারতো, সেটাই ভালো। কিন্তু এগুলো আদালতের রায়, এবং আদালতের রায়ের পরিবর্তন করা একমাত্র আদালতই করতে পারে। সুপ্রিম কোর্ট বা পরবর্তী অ্যাপিলেট ডিভিশন, মহামান্য রাষ্ট্রপতি, এগুলো আসলে রাজনৈতিকভাবে এখন আর সমাধান হওয়ার সুযোগ নাই। তো যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন যে বিএনপি নামক যে দলটা, এটাকে যখন মানুষ ভোট দিবে, ভোট দেওয়ার সময় প্রথমেই মানুষ চিন্তা করবে যে এই দলটি বা এই জোটটি ক্ষমতাসীন হবে, তাহলে এর প্রধানমন্ত্রী কে হবে? তো বেগম খালেদা জিয়া ইতিমধ্যে দণ্ডিত, এখন বিরতি সহ উনি 10 বছরের সাজা ভোগ করছেন। আর এর যে ভারপ্রাপ্ত বা এখন যে চেয়ারপারসন লন্ডনে, উনি একই অবস্থা, সেও পলাতক এবং সাজাপ্রাপ্ত। তারা প্রায় এরকম বলে যে মাননীয় আদালত যে রায়টি দিয়েছে, সেই রায়টি যেগুলা সাংবিধানিক ভাষা না বা স্বাধীন ভাষা না, যেমন বলা হয় ফরমাসি রায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখেন, এবং বলে যে এত হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, চুরি হচ্ছে, এটা মাত্র একটা 2.5 কোটি টাকার জন্য মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছর জেল দিয়ে দেওয়া খুবই অন্যায়। এটা তারা বলার চেষ্টা করছে। কিন্তু আমি এই কথাটা আরো বহুবার বলেছিলাম যে আপনার, আমার বা আরো অন্যদের যে চুরি অথবা আইন অমান্য করা, এটার শাস্তি, যেটা আমরা সবসময় বলে থাকি যে আইনের দৃষ্টিতে সবাই সমান,
আমি ব্যক্তিগতভাবে বলি আইনের দৃষ্টিতে সবাই সমান হওয়া উচিত না, আইনের দৃষ্টি হওয়া উচিত বাইফোকাল। অর্থাৎ আমি যদি একটা কোনো ব্যাপারে চুরিদারি কিছু করি, তাহলে আমার যে শাস্তি হবে, আমার যে ড্রাইভার অথবা আমার যে পিয়ন, সে যদি একই কাজ করে, মনে করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রশ্ন বিক্রি করে ফেললো, এই জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যে শাস্তি হবে আর পিয়ন একটা প্রশ্ন বিক্রি করলো, তার একই শাস্তি হতে পারে না, বাইফোকাল হতে হবে। তো সারা পৃথিবীতেই যখন এরকম বড় দুর্নীতিবাজদেরকে ধরা হয়, কারণ ধরতে গেলে তো একটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তথ্য ভিত্তিক একটা মামলা করতে হয়, তো সেই মামলাগুলো ছুটেই হয়। তখনই বলা হয় যে এই কাজ কি শুধু আমিই করেছি, এর আগে অনেকে দুর্নীতি করেছে, তার আগে করেছে, তার আগে করেছে, সবাইকে আগে বিচার করেন, তারপরে আমার বিচার করতে আসেন। তো সেখানে একটা উদাহরণ হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন 16 শতাব্দীতে অর্থাৎ 1603 সালে রাজা প্রথম জেমসের আমলে মানে তার উপদেষ্টা নিয়োজিত হন এবং পরবর্তী পর্যায়ে সলিসিটর হতে হতে এক পর্যায়ে সে 1618 সালে চিফ জাস্টিস সমমর্যাদা একটা পদে অধিষ্ঠিত হন। ওই আমলে যারা বিচার প্রার্থী হতেন, তারা বিচারকদেরকে উপঢৌকন দেওয়ার একটা রেওয়াজ ছিল, কিছু একটা দিত যে আমার বিচারটা সঠিকভাবে করেন। উপঢৌকন নেওয়া বিচারকদের একটা স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু ফ্রান্সিস বেকন যেটা করছিলেন, উপঢৌকন একটু বেশি নিয়ে ফেলেছিলেন, যার কারণে তার শাস্তি হয় এবং শাস্তিটা হয় তার আজীবন সে আর কোনো সরকারি দায়িত্ব পালন করতে পারবে না। টাওয়ার অফ লন্ডনে তাকে বন্দী থাকতে হবে এবং ঘুষ গ্রহণ এবং এই যে বিশ্বাসকে নষ্ট করার কারণে তার বিভিন্ন পরবর্তী পর্যায়ে সে আর কোনো পদে আসতে পারে না ইত্যাদি শাস্তি হয়। স্যার, আমি আসবো আপনার কাছ থেকে। আমরা আসলে মূল প্রসঙ্গে আবারও একটু ফিরতে চাইবো। শহীদুল্লাহ স্যার, এই যে বিষয়টি যে নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে যে ধরনের মত বিনিময় ইত্যাদি ইত্যাদি কত কিছু, কিন্তু যে পয়েন্ট মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং এই কারণে বিএনপি পক্ষ থেকে বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করার যে একটা ষড়যন্ত্র, সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা চলছে। শহীদুল্লাহ স্যার, কি যুক্ত করবেন? ধন্যবাদ। আনডাউটেডলি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সময়ের সঠিক রাজনৈতিক দর্শনটি উত্থাপন করেছেন, যেটি আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পর থেকেই কিছু ব্যক্তি, কিছু রাজনৈতিক শক্তি যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, স্বাধীনতা বিরোধী শক্তি নেগেটিভ পলিটিক্স করেছে। সবসময় হয় ধর্মের নামে অথবা কোনো বৈদেশিক শত্রুকে দাঁড় করিয়ে দিয়ে, কাল্পনিক শত্রুকে দাঁড় করিয়ে দিয়ে, অথবা প্যাট্রিয়টিক দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নানাভাবে নেগেটিভ কথা বলে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করে তারা নেগেটিভ রাজনীতিকে করে দেশে নির্বাচন করেছে এবং রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে। ঠিক তার বিপরীতে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত এক ডিকেডের বেশি দেশ পরিচালনার মাধ্যমে, তার দৃঢ়তা এবং গতিশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ যেই জায়গাতে গিয়েছে, মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অত্যন্ত সক্ষমতা এবং পারদর্শিতার পরিচয় দিয়েছেন। দেশের মানুষ এখন আশার আলো দেখতে পাচ্ছে। সুতরাং যে কোনো নির্বাচন বা রাজনীতির জন্য মানুষের সামনে যদি হুপ না থাকে, অ্যাসপিরেশন না থাকে যে জনগণের ভাগ্যের কি পরিবর্তন হবে, তাহলে মানুষ তাদেরকে ভোট দেবে না। কাজেই এ কথাটি নির্দ্বিধায় বলা যায় যে আজকে বিএনপি বা স্বাধীনতা বিরোধী জামাত সহ মৌলবাদী শক্তি যে অপরাজনীতি করতেছে, যে নেগেটিভ রাজনীতি করতেছে, তার বিপরীতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে উন্নয়ন শুধু নয়, উন্নয়নের বাইরেও আপনি দেখেছেন যে সাম্প্রতিক সময়ে তিনি জাতিসংঘে যার ফলে তিনি বিশ্ব নেতৃবৃন্দের কাছে অনেক প্রশংসা পেয়েছেন এবং উন্নয়নের যে কন্টিনিউয়াস। ডক্টর শহীদুল্লাহ শিকদার, আপনাকে আমি শুধু একটা প্রশ্ন ধরিয়ে রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়েছিলেন, যেমনটা আপনি বলছিলেন, এবং সেখানে গিয়ে তার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রাষ্ট্রনায়কদের সাথে সভা হয়, বৈঠক হয় এবং নানা অগ্রগতির বিষয়গুলি হয়। দেশে ফিরে মাননীয় প্রধানমন্ত্রীর এই মন্তব্য করা কি বিশেষ কোনো ইঙ্গিত কিনা? আপনি ভাবতে থাকুন, আপনার কাছ থেকে আবারও শুনবো। পঙ্কজ দেবনাথ, আপনার কাছে যাব, একটু ইতিহাসের দিকে তাকাবো যে 72 সালের 10 জানুয়ারি যখন বঙ্গবন্ধু ফিরে এলেন, 13ই জানুয়ারি বঙ্গবন্ধু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করলেন। সেই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক, নাম বললে আমরা সবাই চিনব, তিনিও উপস্থিত আছেন। তিনি বঙ্গবন্ধুকে প্রশ্ন করলেন যে দেশ তো স্বাধীন হয়েছে, এখন নির্বাচন কখন হবে? তো 70 সালে নির্বাচনে আওয়ামী লীগ জিতলো, 71 সালে যুদ্ধ হলো, এখন 72 সালে নির্বাচন দাবি করলেন সেই সাংবাদিক। তো সেই সাংবাদিক আবার
এই 71 সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ইয়াহিয়া খানের ট্রাইব্যুনালে গিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে এলেন। তো বঙ্গবন্ধু মুচকি হেসে বললেন যে ও সাক্ষ্য শেষে দেশে ফিরে এসেছেন, তো আপনি নির্ধারণ করুন কোন কোন আসনে আপনি জিতবেন, সেই আসনে আমরা পূর্ণ ভোট দিব। যদি জিততে পারেন তাহলে এক কথা, আর না জিততে পারলে ওই ইয়াহিয়া খানের ট্রাইব্যুনালে যেমন গিয়েছিলেন ওখানেই সারা জীবন কাটাতে হবে। সাংবাদিকের নামটি বলছি না, কিন্তু আমাদের দেশেও নির্বাচন নিয়ে নানান ধরনের কথাবার্তা বলে যে ভোট দিয়ে দেখুন না কেন, এই হবে সেই হবে। আবার ভোটের রাজনীতিতে, ভোটের মাঠে ওই সব যারা গালাগালি করে আমাদেরকে ফেসবুকে বা নানাভাবে, তাদেরকে তো নাই, তাদের 14 গোষ্ঠীকে খুঁজে পাওয়া যায় না। এটা কোন ধরনের রাজনীতি? পঙ্কজ দেবনাথ কি যুক্ত করবেন? ধন্যবাদ প্রণব আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আমাদের শ্রদ্ধেয় দুজন শিক্ষক, মিজান স্যার আমাদের স্যার এবং শহীদুল্লাহ ভাই আমাদের সাবেক প্রভিসি মোহাম্মদ মেডিকেলের, আমরা সবাইকে সালাম জানাই। আপনি জানেন যে ক্ষমতা, গণতান্ত্রিক চর্চায় ক্ষমতা পরিবর্তনের পথ হচ্ছে নির্বাচন। বিএনপি এবং প্রতিক্রিয়াশীল শক্তি যারা বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করে না, স্বাধীনতা চায়নি, পাকিস্তানের তাবেদার, দোসর, দালাল, তারা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করবার জন্যই বারবার নির্বাচনকে ব্যাহত করতে চেয়েছে, নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চেয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে। কাজেই তারা কিন্তু ষড়যন্ত্রের পথ দিয়ে চোরাগলিতেই ক্ষমতা আসছে, হত্যা, কু, ষড়যন্ত্রের মধ্য দিয়ে। সে অপশক্তি, যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যাকারী, প্রতিক্রিয়াশীল শক্তি, ধর্মান্ধ মৌলবাদী যে বিএনপি এবং জামাতের পৃষ্ঠপোষকতায় এতে জঙ্গিবাদ উত্থান ঘটেছে, যারা 10 ট্রাক অস্ত্র সমাধান করেছে, যারা গ্রেনেড ছড়ে নিরীহ মানুষকে হত্যা করেছে, যারা কিবরিয়া সাহেবের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদকে হত্যা করেছে, এই অপশক্তি বাংলা ভাই, শায়েক রহমানের মতো সেই নরপ্রসিদ্ধ রাজনীতিতে এনে পুনর্বাসন করে ঝুলিয়ে মানুষকে হত্যা করেছে, জজ কোর্টে, আদালতে, জনসভায় বোমা মেরেছে। সেই অপশক্তি এবং তাদের পৃষ্ঠপোষক কিছু মানুষ এখনো বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র করছে। সেই হচ্ছে গণতন্ত্র প্রক্রিয়ায় উত্তরণীতে যাত্রা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা। আমাদের বক্তব্য হচ্ছে আমরা যথানিয়মে নির্বাচন হবে, জনগণ যখন চায় তখন নির্বাচন হবে, নির্বাচনে জনগণের রায় নিয়ে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তারাই দেশ পরিচালনা করবে। বিএনপির সমস্যা হচ্ছে বিএনপি নির্বাচনে ভয় পায়, প্রকৃত নির্বাচনে ভয় পায়, ষড়যন্ত্রের পথ দিয়ে, মার্শাল দিয়ে, হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। সেই কারণেই তারা কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী আমরা মিজান স্যারের কাছে যাব। স্যার তো একেবারে দিন তারিখ উল্লেখ সবকিছুই তো নোট করে রাখেন। স্যার, 2001 সালের নির্বাচন নিয়ে আমরা নানান বিষয় দেখি। 1.5 কোটি ভুয়া ভোটার করে নির্বাচনে জিতে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে ফেললো সেটা নিশ্চয়ই আমাদের রয়েছে। আবার তার আগের ইতিহাসগুলি যে দেখি, যে সামরিক বাহিনী থেকে রাষ্ট্র ক্ষমতা দখল করে বঙ্গবন্ধুকে হত্যা করে রাজনৈতিক দল গঠন করে কাদের নিয়ে এসে মানে সেটি করা। তা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই সহজে এগুলো ভুলে যাবে না। মিজান স্যার কি যুক্ত করবেন? আমি আগের গল্পটা শেষ করি, কারণ প্রাসঙ্গিক এই জন্য আজকে একজন প্রধান বিচারপতির রায় হবে বা সহসাই হবে, সেই জন্য এটা প্রাসঙ্গিক। রায়টা হচ্ছে না, 21 তারিখে রায়টা হবে। তারপরে যেটা বলা হবে মাত্র 4 কোটি টাকার জন্য এত জেল হয়ে গেল, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল মানুষে। সেই প্রসঙ্গে বলছিলাম, ফ্রান্সিস বেকনকে যখন শাস্তি দেওয়া হয়, তার চিফ জাস্টিস যখন চলে যায়, তখন সে যেটা মন্তব্য করেছিল আপনাকে পড়ে শোনাচ্ছি। সে বলতেছে, ইংল্যান্ডের 50 বছরের মধ্যে আমি ছিলাম ন্যায় পরায়ণতম বিচারক, কিন্তু আইনসভার 200 বছরের মধ্যে এটাই ছিল ন্যায্যতম তিরস্কার। আমি মনে করি আমাদের প্রধান বিচারপতি যদি এটা মনে করে তাইলে সবচেয়ে ভালো হবে, কারণ তার দৃষ্টিভঙ্গি থেকে যে যাই বলুক না কেন, আইনের দৃষ্টিতে উনি একজন অপরাধী। সেজন্য কত টাকা তছরূপ করলে একজন প্রধানমন্ত্রী, প্রধান বিচারক বা প্রেসিডেন্টকে মানে চোর সাব্যস্ত করা যাবে, এইটা নির্দিষ্ট পরিমাণটা আসলে জানার দরকার, যে এটা কি 2 কোটি টাকা না 5 কোটি টাকা না 2000 কোটি টাকা। এরকম প্রশ্ন যখন করে তখন আমার এটাই মনে হয় যে কম টাকা চুরি করলে বিচার হবে না, বেশি টাকা চুরি করলে বিচার হতে হবে। এটা হলো একটা প্রবণতা। আর দেখুন, আমাদের এই নির্বাচন ব্যবস্থা যে কলুষিত হওয়া, তো সেটা তো আমরা মানে দেখেছি, একেবারে সামরিক পোশাক পরে প্রধান সামরিক আইন প্রশাসক বা সেনাপ্রধান থাকা অবস্থায়
নির্বাচন করে প্রেসিডেন্ট হওয়ার কাহিনী আমাদের দেশে আসছে। আর এরপরে যে ঘটনাগুলো ঘটে এর মধ্যে এখনো যে যখন এই নির্বাচন নিয়ে আলোচনা হয় একটা একেবারে গদ বাঁধা একটা ফ্রেজের মতো নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক এই জাতীয় কতগুলো শব্দ ইউজ করা হয় প্রত্যেক ইলেকশনে আসার আগে আমরা এটা নিয়ে আলোচনা করি। কিন্তু 96 সালের যে মানে সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী, এটা একটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সর্বোচ্চ অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের চূড়ান্ত রায়ে বলা হয়েছে তর্কিত সংশোধনী অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী আইন 1996 কে অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করা হইল এবং ইহা অবশ্যই অবৈধ। এখন আমরা কিছু একটা আলোচনা করে যে করতে বলতেছে, কিছুই করার সুযোগ নাই। আগে এইটা যাই আপনি করেন না কেন আবার এটা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যাবে এবং সাথে সাথে নাল এন্ড ভয়েড হয়ে যাবে। অতএব এই যে কথাগুলো যারা বলছে আমি মনে করি তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নির্বাচন না করা, বানচাল করা। আর যদি উদ্দেশ্য হয় যে নির্বাচন করা তাইলে কিন্তু তারা সঠিক সিদ্ধান্ত দিতেন। কারণ আপনাকে তাইলে এর আগে আমাদের সুপ্রিম কোর্ট পুরাটা বদল করতে হবে, সমস্ত জাজদের প্রতি অনাস্থা আনতে হবে, কারণ তারা সম্মিলিত হবেই, অর্থাৎ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন পূর্ণাঙ্গ রায় হয়েছিল যে এইটা অসাংবিধানিক এবং অবৈধ। স্যার আমরা আসবো আবার আপনার কাছে। শহীদুল্লাহ স্যার, প্রশ্ন আপনার কাছে আগেই ছিল, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে এই সংবাদ সম্মেলনে এটা বলা, এটা বিশেষ কোনো ইঙ্গিত কিনা? শহীদুল্লাহ স্যার কি জবাবে কি বলবেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বাস্তব রাজনীতির সত্যটি তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। এতদিন যেভাবে রাজনীতি করা হতো যে আপনি শুধু স্লোগান সর্বস্ব অথবা কোনো নেগেটিভ রাজনীতিকে পুঁজি করে, তার বিপরীতে মাননীয় প্রধানমন্ত্রী যেটি আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, শুধু সেটি আঙ্গুল দিয়ে দেখানো দেশে নয়, বিদেশের যারা রাষ্ট্রনায়ক সারা বিশ্বের, তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সেই দেওয়ার মাধ্যমে, পুরস্কার দেওয়ার মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে বর্তমান যে রাজনীতিটি হওয়া উচিত, বাংলাদেশের মতো একটি দেশ যাকে একসময় তলাবিহীন জুড়ি হিসাবে আখ্যায়িত করেছিল, আজকে পশ্চিমা বিশ্বই সেখানে সেটি অত্যন্ত সমূহের চোখে বলছেন যে বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল হিসাবে গোটা বিশ্বে একটি উদাহরণ তৈরি করেছে। এই উদাহরণটি আসলে আমাদের সাম্প্রতিক নির্বাচনের জন্য অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনি যারা নেগেটিভ রাজনীতি করতেছে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি, যারা শুধু ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতিটাকে পুঁজি করে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করেছে, আজকে তাদের সেই নির্বাচনের পথ রুদ্ধ হয়ে যাবে। কারণ সেখানে তাদের একটি প্রতিযোগিতায় আসতে হবে। সেই প্রতিযোগিতা হলো কি? উন্নয়নের প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাটা কি? শান্তির প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতাটা কি? যে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার যে সংগ্রাম, যে প্রতিযোগিতা, সেটি। সেই প্রতিযোগিতায় আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু বাংলাদেশেই এক্সাম্পল নয়, সারা বিশ্বে তিনি এক্সাম্পল তৈরি হয়েছেন। সুতরাং আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষের, উন্নয়নের, প্রগতির ধারার ভার্সেস হবে যে যারা মিথ্যাকে পুঁজি করে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিকে, চেতনাকে পুঁজি করে, ধর্মান্ধতাকে নিয়ে যারা রাজনীতি করছে, তাদের প্রতিযোগিতা। সুতরাং এটি আনডাউটেডলি একটি নতুন মেরুকরণ তৈরি হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই সাংবাদিক সম্মেলনে যে শব্দটি বলেছেন, সেটি আসলে গোটা বাংলাদেশের জন্য আগামীর রাজনীতির একটি দিগদর্শন অথবা বলতে পারেন। স্যার আমরা একেবারে শেষ দিকে, মিজান স্যার আপনি ভাবতে থাকুন, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। যে শেষ কথা কি বলবেন? আপনি প্রায়শই আমাদের অন্য অনুষ্ঠানে বলেন যে একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশন হওয়ার কথা, এবং সেই দিকেই কিন্তু আমরা একরকম যাওয়াই হচ্ছে। আপনি ভাবতে থাকুন, পঙ্কজ দেবনাথের কথা শুনে শেষ করব। পঙ্কজ দেবনাথ, আপনার শেষ কথা কি হবে? আনমিউট করতে হবে, আনমিউট করে কথা বলুন। পঙ্কজ আনমিউট করতে হবে। মাননীয় সংসদ সদস্য, আমি আপনি যেটা বলছিলেন যে পলিটিক্যাল রিকনসিলিয়েশন, আমি কিন্তু এখানে একটু ভিন্ন মত করি এই কারণে, অথবা গ্রহণযোগ্য নির্বাচন অথবা এই যে বহুদলীয় গণতন্ত্র, এই নামে যদি যুদ্ধাপরাধী, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, লুটেরা, দুর্বৃত্ত, তারা 2001 থেকে 2006 দেশের
ধর্মীয় সংখ্যালঘুদেরকে দেশ থেকে বাধ্য করা, ধর্ষণ, গণধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, সমস্ত অপসংস্কৃতি রাজনীতিতে ইন্ট্রোডিউস করেছে। কাজেই ওই লুটেরা, দুর্বৃত্ত, দেশের অর্থ পাচারকারীদেরকে কোনো অজুহাতেই রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ আছে বলে আমি মনে করি না। যথা নিয়মে যথা সময়ে সাংবিধানিক ধারায় নির্বাচন হবে, ক্ষমতার পরিবর্তন হবে, জনগণ যাকে ভোট দেবে আমরা তা মেনে নেব। কিন্তু এটুকু বুঝি যে বিএনপি তার গ্রহণযোগ্যতা হারিয়েছে। বিএনপির বর্তমান নেতৃত্ব, যারা পলাতক রয়েছে, বেগম জিয়া এবং তারেক রহমান শীর্ষ নেতৃত্ব দুর্নীতির দায়ে সাজাগ্রস্ত, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। দেশের মধ্যে যারা আছেন 2001 থেকে 2006 বিএনপি জামাত জোটের যারা বেনিফিশিয়ারি, তারাও কার্যত দল পরিচালনায় ব্যর্থ হয়েছেন, সময় উপযোগী সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়েছেন। তারা জিম্মি তারেক রহমানের হাতে। সেই কারণে বিএনপির নতুন প্রজন্ম তাদের হাত থেকে মুখ সরিয়ে নিয়েছে। জামাত আজকে চিহ্নিত যুদ্ধবাদের দল হিসেবে শরিক দল বিএনপির জোট ত্যাগ করছে। নানাভাবেই কিন্তু 20 দলীয় জোট বা বিএনপি জোট তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। সে কারণে একদিকে দুর্বৃত্ত, অন্ধকার প্রতিক্রিয়া, আরেকদিকে প্রতি উন্নয়ন, বাংলাদেশকে বিশ্বের রোল মডেলে, উন্নয়নের রোল মডেলে উপস্থাপন করা। আমরা একেবারে শেষ মুহূর্তে মিজান স্যার আপনাকে দিয়ে শেষ করবো, 30 সেকেন্ড সময় আপনি পাবেন। আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে, আমাদের যে আগামী নির্বাচন অর্থাৎ 2023 সালের শেষের দিকে যে নির্বাচনটি হবে, আমরা সবাই চাচ্ছি নির্বাচনটি অংশগ্রহণমূলক হোক, অর্থাৎ সব দল অংশগ্রহণ করুক। এবং সেখানে মূল সমস্যাটা হচ্ছে যে এই গণতান্ত্রিক সব দল অংশগ্রহণ মানে বিএনপি জামাতকে যদি অংশগ্রহণের সুযোগ দেয়, ওরা আবার জঙ্গিবাদ থাকবে। না না, আমি বলছি জনগণ সেটাই। আমার বক্তব্যটা হচ্ছে পার্টিসিপেটরি ইলেকশন হওয়ার জন্য যে পরিবেশটা তৈরি করার দরকার, আমি মনে করি সেটা তৈরি হবে। এবং এক পর্যায়ে বাংলাদেশের যে মানে চলমান রাজনীতিতে সক্রিয় যত দল আছে তারা সবাই অংশগ্রহণ করবে। আর একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করার জন্য যে সার্চ কমিটি, আমি মনে করি এটা গত বছর আমরা এক্সপেরিমেন্টাল বেসিসে কাজ করেছিল, এইবার এটা আরো দক্ষতার সাথে, পারদর্শিতার সাথে। আমরা একেবারে শেষ পর্যায়ে আপনাদের প্রত্যেককে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন প্রিয় 18 নিউজের পর্দায়।